রাত 12টা বেজে 20 মিনিট। অরিত্রিকার রুম যেন গুদাম ঘরের ন্যায় হয়ে আছে। চারজনের উড়াধুরা নাচে বিছানা, বালিশ, কাঁথা সবকিছু এলোমেলো হয়ে আছে। যে কোনো মানুষ রুমে ঢুকে অবস্থা দেখে বলবে এটা নিশ্চয়ই গোয়াল ঘর। এখন দেখতে গোয়াল ঘরের থেকে কম কিছু লাগছে না। চারজন নাচতে নাচতে কাহিল অবস্থা। সবগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেকদিন পর এমন বাঁদরামি করলো সকলে মিলে। তার উপর চিপস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাবার গলা অবধি পৌঁছে গেছে। সাধাত মেঝেতে হাত পা ছড়িয়ে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আমার রুমে গেলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। আজ এই পর্যন্তই থাক, আবার কোনো একদিন আমরা সকলে মিলে মজা করব। অরিত্রিকা মনে হচ্ছে শরীর চলছে না। সে ক্লান্তি নিয়েই বলল, ঠিক আছে যা। সাদাত মেঝে থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, বাই গাইস, সকালে দেখা হবে। ইফা ইশরা হাত নাড়িয়ে সাদাতকে বিদায় জানালো। সাদাতও ক্লান্ত শরীরে প্রস্থান করলো সেখান থেকে। ইফা অরিত্রিকাকে বলল, লুঙ্গি নিয়ে যে দৌড়ে আসলি, তখন কিছু কি হয়েছিল তখন? অরিত্রিকার মুখ থমথমে হয়ে গেল। সে মেঝে থেকে উঠে বসে হতাশা নিয়ে বলল, কি আর হবে, ধরা খেয়ে গেছিলাম আবারও। ইশরা আর ইফার মুখ কিঞ্চিত হা হয়ে গেল। তারা শোয়া থেকে বসে অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলল। এই মেয়ে সব জায়গায় ধরা খায় কিভাবে বুঝে আসে না তাদের। এখন দুজনের মাঝেই কৌতূহল বিরাজ করছে। সারহান কি কিছু বলেছে? ইশরা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, ভাই কি কিছু বলেছে? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর ভাই কি কিছু না বলে থাকার মানুষ? ইফা আগ্রহী হয়ে শুধালো, কি বলেছেন রে উনি? অরিত্রিকা চিপসের প্যাকেট থেকে চিপস মুখে পুরে বলল, বলেছে বাবাকে বলবে আমার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে। ইফা আর ইশরা কথাটা শুনেই হেসে উঠল। ইশরা হাস্যরত অবস্থায় বলল, তাহলে তো ভালোই হবে, সারান ভাইয়ের লুঙ্গি চুরি করতে যেতে হবে না। আর সামান্য লুঙ্গি নিয়ে আসতেই ধরা খেলি, এটা মানা যায়? অরিত্রিকা চোখ গরম করে বলল, তোকে পাঠানো লাগতো, তখন বুঝতি কেমন লাগে। আমি অন্তত ধরা পড়তাম না। ইফা ওদের থামাতে বলল, আরে তোমরা চুপ করো, অনেক রাত হয়েছে, ঘুমানোর প্রয়োজন, মুখের কালিগুলো তুলতে হবে। আমি ওয়াশরুমে গেলাম। ইফা কথাটা বলেই ওয়াশরুমে গেল। ইশরা অরিত্রিকাকে ডেকে বলল, এই শোন, একটা ইম্পর্টেন্ট কথা আছে। অরিত্রিকা বিরক্ত হয়ে বলল, কান বন্ধ করে রাখিনি, খোলাই আছে, কি বলবি বল। ইশরা অরিত্রিকার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে এটা সিক্রেট কথা। অরিত্রিকা বলল, কি এমন কথা যে ইফা আপুর সামনে বলবি না? আরে গাদি, যারে নিয়ে কথা তার সামনে কেমনে কমু? কি কথা? ইশরা অরিত্রিকার কাছাকাছি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমার কি মনে হচ্ছে জানিস? ইপা আপু মনে হয় সারান ভাইকে পছন্দ করে। ওই যে বললো না, প্রথম দেখায় প্রেম, তেমনটাই হয়েছে। অরিত্রিকা শুনে ইশরার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ইশরা তা দেখে ফড়কে গিয়ে বলল, আরে এমন করে তাকাচ্ছিস কেন? আমার সন্দেহ কখনো ভুল হয় না। তুই খেয়াল করেছিস কিনা জানি না, প্রথম থেকে আপু সারান ভাইকে নিয়ে বেশি ভাবছে। আজ সবাই আড্ডা দিচ্ছিল, তখনই ইফা আপু ভাইয়ের রুমের দিকে তাকিয়েছিল, তুই খেয়াল করিসনি? অরিত্রিকা তখনই মনে পড়ল সন্ধ্যার সেই ঘটনাটি। সেও তো ইফাকে সারহানের রুমের দিকে তাকিয়ে থাকতে দেখেছে, কিন্তু সে বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। এখন ঈশ্বর কথা শুনে মনে হচ্ছে আসলেই কোনো গন্ডগোল আছে। আবারও উকিঝুঁকি মারছে সারহানের রুমে, কোনো তো কাহিনী আছেই। অরিত্রিকা ভাবুক হয়ে বলল, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। শোন, তুই আর আমি ইফা আপুর উপর নজর রাখবো। ঈশাও চিন্তিত স্বরে বলল, ঠিক আছে, আমাদের মিশন হলো ঘরের ছেলেদের অন্য বাড়ির জামাই হতে দিব না। অরিত্রিকাও সায় দিয়ে আবারও থেমে বলল, একদম ঠিক। এই 1 মিনিট, মানে কি বললি? ঈশা বেফাস কথা বলে ফেসে গেছে। তার তো এখনো সন্দেহ যাচ্ছে না যে অরিত্রিকা আর সারহানের মাঝে কিছু নেই। ঈশরা না বোঝার ভান করে বলল, কই কি বলেছি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, একটু আগে কি বললি যে সারহান ভাইকে অন্য বাড়ির জামাই হতে দিবি না? এসবের মানে কি? ঈশরা হেসে উড়িয়ে দিয়ে বলল, সে বলল, আরে তেমন বলতে ভুল হয়েছে, কিন্তু ইফা আপু কিন্তু সুন্দরী, বড় মামিও
কেমন প্রশংসা করলো শুনলি না? আমার মনে হচ্ছে বড় মামিও ইফা আপুকে ভালো লেগেছে। এখন যদি মামি ইফা আপুকে ছেলের বউ বানাতে চায় তখন কি করবি? অরিত্রিকার মস্তিষ্কে অনেকটাই প্রভাব ফেললো। সে গভীর ভাবনায় মত্ত হয়ে গেল। আসলেই কি এমন কিছু হবে? যদি বড় মা সত্যি বিয়ের প্রস্তাব দিয়ে বসে তখন কি হবে? সে তার মামিকে চিনে, এমন সুপাত্র নিশ্চয়ই হাতছাড়া করবে না। মেয়ের সাথে বিয়ে দিয়েই ছাড়বেন, এমন আকাশ কুসুম ভাবনা তাকে জেঁকে ধরল। সে কল্পনা করতে লাগলো দুজনকে পাশাপাশি বিয়ের সাজে কেমন লাগবে। ভাবতেই তার ছোট্ট সত্তা অনামিশায় ডুবে গেল। কোনো কারণবশত তার মন ভার হলো তার। অরিত্রিকার মনে হলো বক্ষে কেমন অস্থিরতা কাজ করছে। সে দুজনের বিয়ের কথা ভেবেই ধক করে উঠেছে যেন। কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ঈশা অরিত্রিকাকে চুপ করে গভীর ভাবনায় বিভোর থাকতে দেখে বলল। এই কই হারালি? অরিত্রিকার ভাবনার সুতো ছিল তখনই। সেই ঈশার দিকে নির্মল তাকিয়ে বলল, কোথাও না, তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। তুই রুমে থাক, আমি পানি নিয়ে আসি নিচ থেকে। আচ্ছা যা। অরিত্রিকা উঠে টেবিল থেকে ওয়াটার পটার নিয়ে চলে গেল। সারহান এতক্ষণ এমপি মহোদয়ের সাথে কথা বলছিল। কিছুদিন পরেই ভোটে দাঁড়াবে সে। শেষ যে সকল প্রার্থী তাদের মনোনয়ন দেয়া হবে। মনোনয়ন নিতে দলের কিছু সংখ্যক নেতা কর্মীকে নিয়ে ঢাকা যেতে হবে। সেগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কথোপকথন চলছে তাদের মাঝে। এর মাঝেই সারহান খবর পেয়েছে কিছু সংখ্যক মানুষ সাধারণ মানুষদের কাছ থেকে তাদের দলের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা একেবারেই খুবই অনুচিত। এগুলো যে নয়ন তালুকদার বা তার দলবল দিয়ে করাচ্ছে এটা নিশ্চিত সারহান। অন্য কোনো মানুষের এত সাহস হবে না যে সারহানের পরিচিত এলাকায় মিথ্যা গুজব ছড়াবে। সে সবাইকে শিক্ষা দিতে পারত এমন কর্মকাণ্ডের জন্য, কিন্তু সারহান নিজে চাইছে না এই মুহূর্তে এসব নিয়ে অস্থিরতার সৃষ্টি হোক। এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়ালে নিশ্চয়ই তাদের দলের জন্য খারাপ হবে। তাই সে এসব দেখেও রাগ দমিয়ে চুপ করে আছে। মামা ভাগ্নে কোথাও গিয়েও তাকে শান্তি দেয় না। এই দুজনের জন্য যত সমস্যা, দুজনেই সমস্যা করার মূল হোতা। নিশাত ছিল সারহানের ব্যাচমেট। এই রাজনৈতিক কারণেই দুজনের কখনো বনিবনা হয়নি। নিশাত ভার্সিটিতে পড়াকালীন অনেক উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। প্রতিনিয়ত অন্যায় কাজ নিয়ে মেতে থাকতো। ক্যাম্পাসের ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, মারামারি লেগেই থাকতো। আর এগুলোই সারহানের পছন্দ ছিল না। সে নিশাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করত। এই কারণেই নিশাত সারহানকে ক্রূর চোখে দেখত, অবশ্য এখনো দেখে। ভার্সিটি লাইফের শত্রুতার রূপ নিয়েছে বড় আকারে। সে জানে অরিত্রিকাকে বিয়ে করতে চাওয়ার পেছনে নিশাদের বড় কোনো উদ্দেশ্য ছিল, তবে সারহান তা পূরণ করতে দেয়নি। তবু নিশাদকে বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। সারহান ব্যালকনি থেকে কথা বলা শেষ করে রুমে প্রবেশ করলো। আজ সারাদিন অনেক প্রেসার গিয়েছে তার উপর দিয়ে। শরীরটাও ম্যাজম্যাজ করছে। এর মাঝে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। মেজাজটাও খিটখিটে হয়ে আছে। কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। সে ঘড়িতে সময় দেখে নিল, 12:45 বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মানে তারই কফি বানাতে যেতে হবে। সে আর সময় নষ্ট না করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। সারহান সিঁড়ি দিয়ে নামতেই তার চোখ পড়ল ফ্রিজের দিকে। সিঁড়ি থেকে কিচেন পুরোটাই স্পষ্ট দেখা যায়। সে খেয়াল করলো ফ্রিজটা আধ খোলা, সেখান হতে হালকা হলদেটে আলো নিঃসরণ হচ্ছে। এটা দেখে কিছুটা সন্দেহ হলো সারহানের। এত রাতে ফ্রিজটা এমন করে কে রেখেছে? সে আশেপাশে তাকালো, না, কেউ তো নেই। ডাইনিং রুমের সকল লাইট অফ করা, সেই কারণেই কিছু দেখা যাচ্ছে না তেমন। সিঁড়ি পেরিয়ে সারহান ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ অফ করে নিল সে। নিশ্চয়ই কোনো চোর চুরি করতে এসেছে। তার একটাই ভাবনা ঘুরছে, এত সিকিউরিটি থাকতে কিভাবে বাড়ির ভেতরে আসলো। অস্পষ্ট কারো অব্যয় ফ্রিজের হালকা আলোয় বোঝা যাচ্ছে কিছুটা। ফ্রিজের ভেতরে কিছু খুঁজে চলেছে। টুংটাং শব্দ ভেসে আসছে সারহানের কানে। সে সাবধানতা বজায় রেখে দাঁড়ালো। তখনই সেই মানুষটি কাঙ্ক্ষিত বস্তুটি ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজ আটকে দিল। পুরো ডাইনিং রুম আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অরিত্রিকা এতক্ষণ ফ্রিজের সাথে যুদ্ধ করে অবশেষে আইসক্রিমের বাটিটা পেল। প্রায় 10 মিনিট ধরে খুঁজে চলেছে। রুমে গিয়ে আরাম করে বসে আইসক্রিম খাওয়া যাবে। অরিত্রিকা আইসক্রিম হাতে 2 কদম আগাতেই কেউ তার বাহু চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। তখনই আইসক্রিমের বাটি হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে। সেদিকে অরিত্রিকার খেয়াল নেই।
তার হাত এতটাই শক্ত করে ধরেছে যে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। ব্যথায় অশ্রুতে ভিজে এলো চোখ। সে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, কে? তখনই সারহান হাতে থাকা ফোনটি উঁচিয়ে অরিত্রিকার মুখের দিকে ধরল। অরিত্রিকা অশ্রুসিক্ত নয়নে তাকালো মানুষটির দিকে। তাকাতেই দেখতে পেল শ্যামপুরুষের গম্ভীর মুখের আদল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। পুরুষালী শক্ত তালুর মাঝে এখনো তার নরম বাহু আবদ্ধ। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে পড়ল। সারহান ভাই, আমার হাতে লাগছে। সারহানের হাত নরম হয়ে এলো। সে তখনই অরিত্রিকার বাহু ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। অরিত্রিকা তার আরেক হাত দিয়ে ব্যথা পাওয়া স্থানটি চেপে ধরল। সারহান ফ্ল্যাশের আলোয় দেখলো ব্যথায় নীল হয়ে যাওয়া অরিত্রিকার মুখ। সে রান্নাঘরের লাইটটি অন করে শান্ত কণ্ঠে বলল, এত রাতে এখানে কি করছিলি? আইসক্রিম নিতে এসেছিলাম। লাইট জ্বালাসনি কেন? আর একটু হলেই তো চোর ভেবে মাইর দিতাম, তখন কি হতো? অরিত্রিকা নিচু গলায় বলল। লাইট জ্বালালে যদি কেউ জেগে যেত, তাই জ্বালাইনি। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়েট একটা। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ তোর অবস্থা ওই নিষাদের মতো হতো। অরিত্রিকার কথা শুনে চুপ করে আছে। সে ভাবছে সারহান যদি তাকে চোর ভেবে মারতো তাহলে সব হাড়গোড় ভেঙে যেত। সারহান অরিত্রিকার দিকে খেয়াল করতেই দেখলো মেয়েটা টি শার্ট আর লুঙ্গি পরে আছে। এটা দেখে সারহান বিস্মিত হলো। মুখেও কালির আস্তরণ দিয়ে দাড়ি গোঁফ বানিয়েছে। এমন সাথে যে কোনো মানুষের সামনে গেলে পাগল বলবে। সারহান অরিত্রিকাকে ধমকে বলল, এগুলো কি পরে আছিস তুই? দেখতে জঘন্য লাগছে। অরিত্রিকার মনে পড়লো সে তো জামা কাপড় চেঞ্জ না করেই নিচে এসেছিল। তার মানে সারহান ভাই তাকে এই জোকার সাজে দেখে ফেলেছে। তার সম্মান প্রায় সব শেষ হয়ে গেল। ভাবতেই অরিত্রিকা হাতের ব্যথায় আটকে চিল্লে উঠল। আহ! তখনই সারহান তার হাত দ্বারা অরিত্রিকার মুখ চেপে ধরল। পুরুষালী শক্ত হাত দ্বারা বন্দি অরিত্রিকার ওষ্ঠ যুগল। অনেকটাই জোরালো ভাবেই মুখ চেপে ধরেছে সারহান। অরিত্রিকা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে সারহানের মুখপানে। সে স্তব্ধ হয়ে গেছে যেন হঠাৎ এহেন কাণ্ডে। সারহান ঘাড় ঘুরিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। ঘুম থেকে কেউ চিল্লানোর আওয়াজে উঠে যায়নি তো? কেউ তাদের এই অবস্থায় দেখলে নিশ্চয়ই ভালো কিছু হবে না। চারিদিকে অনেকক্ষণ ধরে তাকিয়েও কাউকে দেখলো না। অরিত্রিকার এমন আবদ্ধ অবস্থায় থাকতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বক্ষ মাঝে যেন উত্তাল ঝড় উঠেছে। শরীর কেমন শীতল হয়ে আসছে। সবকিছু বেসামাল লাগছে। সে কখনোই কোনো পুরুষের এতটা সন্নিকটে আসেনি। এই প্রথম সে কারোর এতটা কাছে এসেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। সারহান আশেপাশে অবলোকন করে দেখলো কেউ জাগেনি। সে হাঁপ ছেড়ে বাঁচল। অরিত্রিকার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এইভাবে কেউ চিৎকার করে? কেউ যদি জেগে যেত আর আমাদের এভাবে দেখতো, তখন কি হতো জানিস? সবাই অন্তত ভালো চোখে দেখতো না বিষয়টা। অরিত্রিকা কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো। সে কথা বলার জন্য করতে লাগলো। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ায় শ্বাস আটকে আছে অরিত্রিকার। দম বন্ধকর পরিস্থিতিতে পড়েছে সে। সে সারহানের হাত ধরবে, মুখ থেকে হাত সরানোর জন্য। তখনই সারহান উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে, দেখলো অরিত্রিকা ছটফট করছে। এটা দেখে সে কিছুটা ভড়কে গেল। সারহান দ্রুততার সহিত তার হাত সরিয়ে নিল অরিত্রিকার মুখশ্রী হতে। অরিত্রিকা দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে বসে পড়ল মেঝেতে। হাঁপানি রোগীর ন্যায় জোরে জোরে শ্বাস দিতে লাগলো। সারহানের মুখ কাঠিন্য রইল না, মুখ স্বাভাবিক হয়ে এলো। চোখের সামনে অরিত্রিকার এমন অবস্থা দেখে অনেকটাই চমকালো সারহান। সে তো ভুলে গিয়েছিল অরিত্রিকার দম বন্ধকর পরিস্থিতি সহ্য করতে পারে না। ও শিট, এটা কি করলো সে? অরিত্রিকা দেওয়ালে মাথা ঠেকিয়ে শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করলো। সারহান অরিত্রিকার পাশে বসে বিচলিত ভঙ্গিতে বলল, এই অরিত্রী, ঠিক আছিস? আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম তোর শ্বাসকষ্টের প্রবলেম আছে। সারহানের চোখে মুখে ফুটে উঠেছে অপরাধ বোধ। সে ইচ্ছে করে মুখ চেপে ধরেনি, কিন্তু এখন এর ভোগান্তি পোহাতে হবে অরিত্রিকাকে। নিজের এহেন কাজে নিজেই বিরক্ত হলো। অরিত্রিকার সারহানের কণ্ঠস্বর শুনে ভিজে নেত্রে তাকালো। সারহান মুখ মলিন করে তার দিকে তাকিয়ে আছে। তার মনে হলো সারহান ভাই হয়তো নিজেকে অপরাধী ভাবছে। গলা শুকিয়ে আসায় অরিত্রিকা ধীর কণ্ঠে আওড়ালো, পানি খাবো সারহান ভাই, পানি দিন আমায়।
সারহান আর দেরি না করে চপ্পল পায়ে খাবার টেবিলের কাছে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। সে বসে পানির গ্লাস অরিত্রিকার সম্মুখে ধরলো। অরিত্রিকা হাত দিয়ে গ্লাস ধরতে যাবে, তখনই সারহান আদুরে স্বরে বলে উঠল। আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা তার হাত নামিয়ে নিল। সারহানের আদুরের স্বর শুনে কিছুটা আহ্লাদি হলো সে। চোখ ভিজে এলো অরিত্রিকার। সারহান সহজে কারোর সাথে এমন আদুরে কণ্ঠে কথা বলে না কখনোই। সারহান সযত্নে নিজের হাত দ্বারা অরিত্রিকারকে পানি খাইয়ে দিল। সারহান গ্লাসটা মেঝেতে রেখে শান্ত স্বরে বলল, এখন কেমন লাগছে? কিছুটা সময় এভাবে কেটে গেল চোখের পলকে। অরিত্রিকার শ্বাসকষ্ট একটু কমেছে। সে অতি ধীরে উত্তর দিল, এখন একটু ভালো। রুমে যেতে পারবি? অরিত্রিকার মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সে একা সিঁড়ি মারিয়ে হেঁটে যেতে পারবে না। ক্ষীণ দৃষ্টি ফেলল সারহানের পানি। সারহান তা দেখে বুঝলো অরিত্রিকা একা যেতে পারবে না। সে বলল, 5 মিনিট ওয়েট কর, ইশরাকে ডেকে দিচ্ছি, তোকে নিয়ে যাবে। অরিত্রিকা দুর্বল চিত্তে বলে উঠল, ইশরা হয়তো ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে আমার খোঁজে নিচে চলে আসতো। সারহানের মুখশ্রী গম্ভীর হলো। এভাবে তো সারা রাত এখানে বসে থাকা যায় না। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, তাহলে কি করার, চল আমি তোকে রুমে রেখে আসি। অরিত্রিকা ভাবল সারহানের কথা না শুনে উপায় নেই। সে সায় জানিয়ে বলল, ঠিক আছে। সারহান দাঁড়িয়ে অরিত্রিকার দিকে হাত বাড়িয়ে দিল। অরিত্রিকা না বুঝে সারহানের দিকে তাকালো। সারহান তা দেখে বলল, হাত ধরে উঠে দাঁড়া। অরিত্রিকা অস্বাচ্ছন্দ্যে হাত বাড়িয়ে সারহানের হাত ধরে উঠে দাঁড়ালো। সারহান তার আরেক হাত প্যান্টের পকেটে পুরে অন্য পকেট হতে রুমাল বের করলো। সে রাতে এসে আর ড্রেস চেঞ্জ করেনি, কারণ সময় হয়নি। এসেই এমপি মহোদয়ের সাথে কথা বলেছিল। অরিত্রিকা সারহানের হাতে রুমাল দেখে ভাবলো এটা আবার কি করবে। সারহান রুমাল দ্বারা অরিত্রিকার মুখের কালি ধীরে ধীরে মুছে দিতে লাগলো। অরিত্রিকা যেন থমকে গেল। স্তম্ভিত নয়নে সে সারহানের দিকে তাকালো। তার সবকিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। এটা সে কি দেখছে? সারহান তার নিজ হস্তে মুখমণ্ডলে থাকা কালির আস্তরণ তুলে দিচ্ছে। সারহানের স্পর্শে অরিত্রিকা বিচলিত হলো। তার শরীর যেন অসাড় হয়ে আসছে। সে কিছুটা পিছিয়ে গেল। সারহান তখনই পুরুষালী মুঠো দ্বারা অরিত্রিকার হাত শক্ত করে ধরল। অরিত্রিকার কাছে সবকিছু স্বাভাবিক লাগলো। সারহান স্বাভাবিক আছে। কালি মুছতে মুছতে সারহান গম্ভীর কণ্ঠে বলল, আর কোনোদিন এমন উদ্ভট সাজবি না, আর আমার সামনে এমন উদ্ভট পোশাকে আসবি না। কেমন পেতনির মতো দেখাচ্ছে তোকে। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখবি কেমন লাগছে। আমার জায়গায় যদি আফ্রিদি থাকতো তখন কেমন হতো? লজ্জায় দাঁড়াতে পারতি না তার সামনে। অরিত্রিকা অবুঝের ন্যায় চোখ পিটপিটিয়ে তাকালো। সারহান তা দেখে শ্বাস ফেলে বলল, বড় হচ্ছিস, সব কিছু বুঝতে শিখেছিস, ভদ্রভাবে চলাফেরা করবি। সারহান সুন্দরভাবে অরিত্রিকার মুখশ্রীর কালি মুছে দিল। হালকা হালকা কালি এখনো লেগে আছে মুখে। পানি দিয়ে মুখ না ধুলে উঠবে না। সারহান বলল, এই কালি কোথায় পেয়েছিস? অরিত্রিকা মিনমিনিয়ে উত্তর দিল। সাদাত কয়লা কিনে এনেছিল। সারহান তা শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। এদের দ্বারা সম্ভব না। এসব উদ্ভট কাণ্ডের জন্য কেউ কয়লা কিনতে যায়? সারহান আর কথা না বাড়িয়ে বলল, চল। কোথায়? সারহান রুড়ো গলায় বলল, এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে? তাহলে থাক, আমি আমার রুমে চললাম। অরিত্রিকা করুণ স্বরে বলল, আমি একা যেতে পারবো না। তাহলে চল। অরিত্রিকার চোখে ঘুম নেই। সে শুধু এপাশ ওপাশ করছে। ঘুম আজ হয়তো চোখের পাতায় ধরা দিবে না। তবুও চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। পাশেই দুজন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে আরামসে। এদিকে অরিত্রিকা বিরক্ত হয়ে গেছে। কখন ঘুম আসবে চোখে? চোখ বন্ধ অবস্থায় মনে পড়লো তখনকার কথা। সারহান তাকে হাত ধরে সাবধানে রুমের সামনে রেখে গিয়েছিল। রুমে আসতে দেখলো ইশরা রিফা আগেই ঘুমিয়ে গেছে। অরিত্রিকা তৎক্ষণাৎ সারহানের বলা কথা মনে পড়লো। সে দুর্বল চিত্তে হেঁটে গেল আয়নার সামনে। যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সে এই অবস্থায় নিচে গিয়েছিল ভাবতেই নিজের মাথায় নিজেরই বাড়ি দিতে ইচ্ছে হলো। এই কারণেই সারহান তাকে ওসব বলেছিল। টি শার্ট আর লুঙ্গিতে অদ্ভুত লাগলেও সে যে ওড়না নিতেই ভুলে গিয়েছিল নিচে যাওয়ার সময়। এতটাও গর্ধব কেন সে? অরিত্রিকা নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো আয়নার সামনে। দেখতে মোটেও খারাপ লাগছে না। টি শার্ট যথেষ্ট ঢিলাঢালা, আর সে মোটাও নয়। তবুও এভাবে কারোর সামনে চলে যাওয়াটা খারাপ দেখায়। সে ভাবছে সারহানের সামনে তার মান সম্মান শেষ। লজ্জায় তো তার সামনে যেতে পারবে না।
তাকে নিশ্চয়ই সারাহান ভাই বেয়াদব উপাধি দিয়েছে আজকে। এতেই হতাশায় ডুবে গেল সে। আর ভাবতে পারলো না এতটা কেয়ারলেস কেন সে, সবসময় ভুলভাল কাজ তার দ্বারাই কেন হয়। অরিত্রিকা আর না ভেবেই চোখ মেলে ফোনটা হাতে নিল। কিছু একটা ভেবে সারহানের ফেসবুক আইডিতে ঢুকলো। সারহান ফেসবুকে বেশি অ্যাক্টিভ নয়, তবে তার নামে একটা পেজ আছে। সেটার মনিটরিং করে আবির নামে ছেলেটি। বিভিন্ন রাজনৈতিক পোস্ট, ছবি, ভিডিও শেয়ার করে পেজে। তা নিয়ে অরিত্রিকার কোনো মাথা ব্যথা নেই। রাজনীতি করতে হলে কত কি করতে হয়। অরিত্রিকার ফোন কল করতে করতে একটা ছবিতে তার দৃষ্টি আটকে গেল। ছবিটির মালিককে সুদর্শন লাগছে। সুটামো দেহি শরীরে কালো শার্ট যেন সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শ্যামপুরুষকেও যে কালো শার্টে অতিরিক্ত মাত্রায় সুদর্শন লাগে তা হয়তো সারানকে না দেখলে বিশ্বাস করতো না। ছবিটি পোস্ট করা হয়েছে 3 ঘন্টা আগে, তাই এত লাইক কমেন্ট। সে আগ্রহী হয়ে কমেন্ট বক্স দেখতে লাগলো। কে কে কমেন্ট করেছে। কমেন্টগুলোর অর্ধেকেরই বেশি মেয়ে মানুষের লুতুপুতু মার্কা কমেন্ট। সারহান ফ্রেন্ড লিস্টের মেয়ে খুব কম সংখ্যক রয়েছে। তারা সারহানের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যুক্ত। সারহানের প্রোফাইল লক না থাকায় সব মেয়ে মানুষ হামলে পড়েছে কমেন্টে। এসব দেখে অরিত্রিকা বিরক্ত হলো। অন্তকরণে কোথাও রাগ লাগলো। মেয়ে মানুষ ভদ্রনম্র হবে, কিন্তু এখানে পুরাই উল্টো। এসব আর দেখার ইচ্ছে হলো না অরিত্রিকার। সে ফোন রেখে দিল। ঘড়ির কাঁটায় টিক টিক আওয়াজ হচ্ছে। সেই শব্দ নিস্তব্ধতায় যেন অধিক জোরে শোনা যাচ্ছে। সে অন্ধকারাচ্ছন্ন রুমের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে নিদ্রারত। সারহান সোফায় বসে আরশাদ সাহেবের সাথে ব্যবসা নিয়ে আলোচনা করছে। সারহান তার বাবার কথা শুনে বোঝার চেষ্টা করছে। সাদাত ঘুমো ঘুমো চোখে সাদাতের পাশে বসলো। এখনো তার ঘুম পরিপূর্ণ হয়নি। কাল প্রায় 1টার সময় ঘুমিয়েছে, আর এখন সকাল 9টা বাজে। তবুও ঘুমের রেশ যেন কাটছেই না। তানিয়া বেগম ছোট বোনকে ডেকে তুলেছেন। আরশাদ সাহেব কথা থামিয়ে সাদাতকে বললেন, বাবা, তোমার তো এখনো ঘুম কাটেনি, যাও আবার ঘুমিয়ে পড়ো। সাদাত বুঝলো তার বাবা ঘুমের জন্য ব্যগ্র করছে তাকে। সে কথা গায়ে মাখালো না, উল্টো হেসে বলল, আজ ঘুমাতে ভালো লাগছিল না, তাই আগেই উঠে পড়েছি। কাল থেকে ভাবছি 12টা পর্যন্ত ঘুমাবো। আরশাদ সাহেব বুঝলেন ছেলেটা বড্ড বদমাইশ হয়েছে। তিনি আর এসব নিয়ে কিছু বললেন না। সারহান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে কি করেছিস বাবাকে বলবো? সাদাত ভাইয়ের কথা শুনে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আরে রাতে তো আমি ঘুমিয়েছিলাম, তুমি কিসের কথা বলছো? সারহান ভ্রুকুচকে বলল, বুঝতে পারছিস না? না তো। সাথী বেগম রান্নাঘরের সামনে আইসক্রিম পড়ে থাকতে দেখেছেন সকালে। পুরো মেঝে আইসক্রিম গলা পানিতে ছেয়েছিল। তিনি ড্রয়িং রুমে এসে সাদাতকে জিজ্ঞাসা করলেন, সাদাত, তুই কোনো বিড়ালকে দেখেছিস আমাদের বাড়ির আসে ঘুরতে? সাদাত বলল, না তো, কেন কিছু হয়েছে? সাথী বেগম মুখ গম্ভীর করে বললেন, আর বলিস না, রাতে মনে হয় কোনো বিড়াল এসেছিল বুঝলি। এক বাটি আইসক্রিম ফেলে দিয়েছে মেঝেতে, কিন্তু বিড়ালটাকে তো খুঁজে পেলাম না। বিড়াল আসলো কোথা থেকে? কোনোদিন তো বাড়ির আশেপাশেও দেখলাম না। সারান এতক্ষণে বুঝলো বিড়াল খোঁজার কারণটা। ভাবতে সে মৃদু হাসলো। অরিত্রিকা সাথী বেগমের চিন্তিত মুখ দেখে এগিয়ে এসে বলল, মা, কিছু হয়েছে? সাদাত তখনই বলে উঠল, চাচি বিড়াল খুঁজছে। অরিত্রিকা না বুঝে বলল, বিড়াল কি করেছে? সাথী বেগম বলল, আইসক্রিম ফেলে দিয়েছে। অরিত্রিকা বুঝলো আসল গন্ডগোল কোথায়। সে কি করে বলবে? বিড়াল খুঁজে লাভ নেই, ওটা যে আমি করেছি। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে হাসির রেখা টেনে সাথী বেগমকে বলল, চাচি, আমি রাতে বিড়াল দেখেছি। বিড়ালটি খাবার চুরি করতে এসেছিল। আইসক্রিম খাবে এমন সময় আমি দেখে ফেলি। আমাকে দেখে বিড়ালটি ভয় পেয়ে যায়। তারপর আর কি, বিড়াল আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। তুমি বিশ্বাস করবে না, বিড়ালটা কিন্তু অনেক বড় ছিল। সারহানের কথা শুনে অরিত্রিকা আশ্চর্য হলো। এক নিমিষেই কি করে মিথ্যা বলে দিল, আর শেষে কিনা তাকে বিড়াল বানিয়ে দিল। অসহ্য। সাথী বেগম একটু রাগ দেখিয়ে বললেন, কি সাহস ওই বজ্জাত বিড়ালের! সুযোগ পেলে বাড়িতে ঢুকে পড়েছে। মায়ের মুখে নিজের নামের এসব শুনে সে কটমট দৃষ্টিতে সারহানের দিকে তাকালো। মা, তুমি কি অবশ হয়ে গেছো? বিড়ালের কি হাত আছে? বিড়াল কিভাবে ফ্রিজ থেকে আইসক্রিম বের করবে? অরিত্রিকা বিরক্তি প্রকাশ করে বলল। সাথী বেগমের এবার হুঁশ ফিরল মেয়ের কথায়। এটা তো ভেবে দেখেননি তিনি। এতক্ষণ অযথা বিড়াল খুঁজছিলেন। সাথী বেগম এর বোকামি বুঝতে পেরে বললেন,
আসলেই তো এটা ভেবে দেখিনি। অরিত্রিকা একবার সারহানের দিকে তাকিয়ে সাথী বেগমকে বললেন। তোমায় যে যা বলবে তাই বিশ্বাস করবে? আরশাদ সাহেব বললেন। যা হয়েছে তা নিয়ে ভেবে কাজ নেই। আমাদের মধ্যে হয়তো কারো থেকে ঘটনাটা ঘটেছে। সাথী বেগম নিজের বোকামতেই নিজেই লজ্জা পেয়েছেন, তাই তাড়া দিয়ে বললেন। এসব ভেবে আর কাজ নেই, আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম। সাথী বেগম চলে যেতেই অরিত্রিকা সারহানের দিকে গিলে খাওয়া দৃষ্টিতে তাকালো। সবসময় সুযোগ বুঝে তাকে অপমান করে। সারহান তার বাবার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় খেয়াল করেনি। সাদাত সারহানের দিকে অরিত্রিকাকে তাকিয়ে থাকতে দেখে বলল। এমন পিশাচিনীর মতো তাকিয়ে আছিস কেন ভাইয়ের দিকে? সাদাতের কথা শুনে সারহান কথা থামিয়ে অরিত্রিকার দিকে নিবিড় দৃষ্টি ফেলল। আরশাদ সাহেবও তখনই অরিত্রিকার দিকে তাকালেন। অরিত্রিকা দৃষ্টি নিচু করলো, মুখশ্রী থমথমে। এই সাদাতটা বড্ড অশুভ, এভাবে সকলের সম্মুখে বলার কোনো মানে হয়? আরশাদ সাহেব চোখে থাকা চশমা ঠেলে বলল। কিছু বলবে আম্মা? অরিত্রিকার এমন আদুরে ডাক শুনে থমথমে ভাব কাটিয়ে হেসে ফেলল। আরশাদ সাহেব অরিত্রিকাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসেন। সাদাত সারহানের জন্য কোনো কিছু কিনলে অরিত্রিকার জন্য বরাদ্দ থাকে। ছোট থেকেই বড় বাবা আর বড় মার আদর পেয়ে বড় হয়েছে। অরিত্রিকা আরশাদ সাহেবকে হেসেই বলল। তেমন কিছু না বড় বাবা। আরশাদ সাহেব বললেন। ও আচ্ছা, তোমার গ্যাংয়ের আরো দুজন সদস্য কই? সকাল থেকে তো তাদের কোনো দেখাই পেলাম না। অরিত্রিকা বলল। ওরা তো ছাদে, আমিও ছাদে ছিলাম, সাদাতকে ডাকতে এসেছিলাম। আরশাদ সাহেব বললেন। ওদের ডেকে নিয়ে এসো, সকালের খাবার খাবো সকলে একসাথে বসে। ঠিক আছে। অরিত্রিকা আরশাদ সাহেবের সাথে কথা বলে ছাদে ইফা আর ইশরাকে ডাকতে গেল। আরশাদ সাহেব সারহানের উদ্দেশ্যে বললেন। রাজনীতির পাশাপাশি আমাদেরও অফিসের কাজকর্মে একটু মনোযোগী হও। সারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল। ইলেকশন হয়ে যাক, তারপর থেকে অফিসেও সময় দেব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি বাগান থেকে একটু হেঁটে আসি। ওকে। আরশাদ সাহেব বাগানে হাঁটতে চলে গেলেন। প্রতিদিন ভোরে হাঁটাহাঁটি করলেও আজ ভোরে হাঁটাহাঁটি করা হয়নি। সারহান নিজের ফোন বের করে আবিরকে টেক্সট পাঠালো। এমপি মহোদয়ের সাথে মিটিং আছে 11টায়। আবিরের রিপ্লাই আসলো তখনই। পৌঁছে যাব। সারহান ফেসবুক ওপেন করলো। ফোন কল করতে করতে একটা পোস্ট তার চোখে পড়লো, যেখানে নয়ন তালুকদারের ভদ্রবেশী নেতার ন্যায় মানুষকে খাবার, কর্মসংস্থান বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিচ্ছেন। আমজনতার ভিড় জমিয়েছে ভাষণ শোনার জন্য। তাহলে নয়ন তালুকদার সাধারণ মানুষদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ভাবতেই সারহানের ওষ্ঠ জড়িয়ে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। মানুষ কতটা নিকৃষ্ট হলে সাধারণ মানুষকে এভাবে মিথ্যা প্ররোচনায় ফেলে। গরিব দুঃখীদের ভরসা দিয়ে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। মানবতার ফেরিওয়ালা সেজেছে অল্প দিনের জন্য। নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে সাধারণ মানুষকে ভুলে যাবে। নয়ন তালুকদার একজন মুখোশধারী মানুষ। শুধু কাছের কিছু সংখ্যক মানুষ জানে নয়ন তালুকদারের আসল চেহারা। সাদাত সারহানের ফোন থেকে ভেসে আসা নয়ন তালুকদারের ভাষণ শুনে সারহানকে বলল। ভাই, এটা তোমার দলের বিরুদ্ধে লড়বে সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না? সারহান ফোনের স্ক্রিনে চোখ রেখেই বলল। এটাই সেই নয়ন তালুকদার, নিশাদের মামা। সাদাত উঁকি দিয়ে ফোনে নয়ন তালুকদারকে দেখে বলল। এই মোটকো নয়ন তো খুব খারাপ। টাকলোর ভাগ্নের সাহস আছে বলতে হবে, না হলে কেউ শত্রুর বাড়িতে গিয়ে বিয়ে করতে চায়? আমার তো ওই নিশাদকে একদমই পছন্দ ছিল না, চাচার জন্য কিছু বলতে পারিনি। সারহান ফোনে কল করা বন্ধ করে পকেটে ফোন রেখে দিল। তারপর সাদাতকে উল্টে প্রশ্ন করলো। ভার্সিটির ক্লাস কেন মিস দিচ্ছিস? কিছুদিন পর ইনকোর্স তোর, পড়াশোনা বাদ দিয়ে দে। এমনিও পড়াশোনার প্রতি মন কোথায়? সব মন তো গার্লফ্রেন্ডদের কাছে পড়ে থাকে। গার্লফ্রেন্ডের কথা শুনে সাদাত কেসে উঠল। সারহানের কাছে যে কোনো কথাই গোপন থাকে না, কিভাবে যেন জেনে যায়। সাদাতের মনে হয় তার পেছনে গুপ্তচর লাগিয়ে রাখা আছে। সে সারাদিন যা যা করে সব এসে তার ভাইকে বলে দেয়। সাদাত ধরা পড়া চোরের ন্যায় বলল। এসব কি বলছো তুমি? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ছোট ভাইয়ের মনোভাব বুঝে সারহান ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসেই বলল। আমার থেকে লুকিয়ে লাভ নেই ব্রো, এসব ছেড়ে পড়াশোনা কর। এমনিও ওদের সাথে বিয়ে হবে না, এগুলো শুধুই টাইম পাস ছাড়া কিছুই না। আমার মনে হয় তুই অন্যের বউকে পাহারা দিচ্ছিস বিনা স্যালারিতে। কাজটা মন্দ নয়, ক্যারি অন।
এটা করতে চাইলে করতে পারিস, পরে কোনো সমস্যা হলে আমাকে বলতে আসবি না। সাদাত সারানের কথা শুনে আর কিছু বলল না। সারানের করা অপমান শুনেও শুনল না। তার ভাই থাকতেও তার কোনো শত্রুর দরকার পড়বে না। তার মানে এবারের গার্লফ্রেন্ডও গেল। এর আগেও 2টা গার্লফ্রেন্ড থেকেছে, নিশ্চয়ই তার ভাইয়ের কারসাজি। এবারেরটাও গেল। ভাবতেই মন খারাপ হলো সাদাতের। মিতা বেগম সারহান আর সাদাতকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে আসলেন তাদের দিকে। সারহানের সাথে এসে পর্যন্ত তেমন দেখা হয়নি। আফ্রিদিও তার মায়ের আগে এসে সোফায় বসে পড়ল। মিতা বেগমও ছেলের পাশে বসে বললেন। সারহান মিতা বেগমকে দেখে ভদ্রতা সূচক ভাবে বললেন, আসসালামু আলাইকুম আন্টি। মিতা বেগম বললেন, ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে তো দেখাই হয় নাই। রাজনীতিতে খুব ব্যস্ত সময় পার করছো বোঝা যাচ্ছে। সামনে ইলেকশন, এসব নিয়ে একটু বিজি আছি। আঙ্কেল আসলেন না কেন? আর বলো না, তোমার আঙ্কেল ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত, তাই আমাদের সাথে আসতে পারেনি। সারহান আর কি কথা বলবে বুঝে উঠতে পারল না। সে ছোট্ট করে বলল, ও। সাদাত আর আফ্রিদি দুজন নীরব দর্শক হয়ে সারহান আর মিতা বেগমের কথা শুনছে। মিতা বেগম সারহানের সাথে কথা বলে মনে হলো ছেলেটা গম্ভীর হলেও ভদ্র, আচরণ সুন্দর, সাবলীল আছে। ইফা নিচে এসে তার মাকে সারহানের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। অরিত্রিকা তিশার সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ইশরা অরিত্রিকার পিছু পিছু আসছে। মিতা বেগম সারহানকে বললেন, রাজনীতির পেছনে একটু কম ছুটে বিয়ে শাদী করে নাও, সংসারটা তো করতে হবে, বয়স তো কম হলো না। অরিত্রিকা তার মামির কথা শুনে ফোনে কথা বলা বন্ধ করে দিল। শেফ কল কেটে খানিকটা এগিয়ে আসলো। ইশরা অরিত্রিকার পিছনে গিয়ে দাঁড়ালো। ইভা তো উৎফুল্ল হয়ে বসে আছে সারহানের উত্তর শোনার জন্য। সারহান সোফায় শরীর এড়িয়ে পায়ের উপর পা তুলে বসলো। তার মুখশ্রী গম্ভীর। সারহান গাম্ভীর্যতা বজায় রেখে বলল, রাজনীতিতে নিজের স্থান গড়ছি, বিয়ে নিয়ে এখনো ভাবিনি, তবে ইলেকশনের পরে বিয়ে নিয়ে ভেবে দেখব। মিতা বেগম সারহানের উত্তর শুনে বললেন, কেমন মেয়ে পছন্দ করছো? না মানে এখনকার ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দের বিয়ে করে। সারহানের এসব ব্যক্তিগত কথা বলার ইচ্ছে নেই। এসব নিয়ে সে কাউকে কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও ভদ্রতার খাতিরে বসে আছে। সামনে থেকে চলে যাওয়াটা কেমন বেমানান দেখায়। উত্তরটা ইচ্ছে না থাকা সত্ত্বেও দিতে হবে। সে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, তেমন কেউ নেই। মিতা বেগম খুশি হয়ে বললেন, বা খুব ভালো তো, এখনকার দিনে এমন ছেলে পাওয়া দুষ্কর। ইভা তো সারহানের বলা না সূচক উত্তর শুনে ভীষণ খুশি হয়েছে। তবে একটু সন্দেহ হচ্ছে, আসলেই কি কেউ নেই? অরিত্রিকা প্রতিক্রিয়াহীন ভাবেই দাঁড়িয়ে আছে। সে জানতো সারহান এমনই উত্তর দিবে। আফ্রিদি মায়ের কথা শুনে হায় হুতাশ করে বলল, মা, তুমি কি আমায় দেখতে পারছো না? আমারও তো বিয়ের বয়স হয়েছে, আর কতকাল সিঙ্গেল হয়ে ঘুরবো? বিয়েটা দিয়ে দাও, তোমার ছেলের বউ আনি। মিতা বেগম মেকি রাগ দেখিয়ে ছেলের কাঁধে চাপড় দিয়ে বললেন, কোনো ছেলেকে দেখেছিস বিয়ের জন্য লাফায়? কানাডায় গিয়ে নির্লজ্জ হয়েছিস দেখছি, ছোট বড় না মেনে বিয়ের কথা বলে দিলি। আমি তো সত্যি বললাম, বিয়েটা দিয়ে দাও। অসভ্য ছেলে একটা। অরিত্রিকা, সাদাত, ইফা, ইশরা আফ্রিদির কথা শুনে হেসে উঠল। সারহানের মুখে কোনো হাসি নেই। সে মিতা বেগমকে বলল, আন্টি, আমার জরুরি কাজ আছে, উঠতে হবে। মিতা বেগম সারহানকে বলল, ঠিক আছে বাবা, যাও। সারহান নিজের হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। বেশি সময় নেই, এখনই যেতে হবে। সে সোফা থেকে উঠে সদর দরজা দিয়ে গ্যারেজের দিকে গেল। চৌধুরী বাড়িতে যেন ছোটখাটো ঈদ লেগে গেছে। অরিন মামি এসেছে শুনে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে এসেছে। অরিনের হাজবেন্ড অফিসে যাওয়ার আগে চৌধুরী বাড়িতে রেখে গেছে। পরন্ত বিকেলে সবাই ছাদেই আড্ডায় আসর বসিয়েছে। এখানে সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত আরশাদ সাহেব, আজমল সাহেব, আফ্রিদি আর সারহান। বিবাহিত নারীরা সংসারে বিভিন্ন কথা নিয়ে মজে আছেন। তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অরিত্রিকা, সাদাত, ইশরা আর ইফা বসে আছে। তাদের গল্পের টপিক আলাদা। অরিত্রিকা কাল রাতের আইসক্রিমের কাহিনী সবাইকে বলছে, তবে খোলাখুলি সবকিছু বলেনি। সে যে কেন অসুস্থ হয়ে পড়েছিল এটাও চেপে গেছে। সব কথা না বলাই শ্রেয়। ইশরা, সাদাত জানলে উঠতে বসতে রাগাবে। সবাই নিজেদের মধ্যে কথা বলার মশগুল থাকলেও ইফা চুপচাপ বসে কিছু একটা ভাবছে। সাদাত ইশরা আর অরিত্রিকাকে বলল,
ভার্সিটির অ্যাডমিশন তো 1 সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে। পড়াশোনা শুরু কর, না হলে দেখা যাবে চাচা তোদের দুটোকে একসাথে বাড়ি ছাড়া করবে। ইসরা চমকে উঠে বলল, কি বলছিস? আমি তো তোদের বাড়িতে এসে ঘুরে ফিরেই বেড়াচ্ছি। সামনে অ্যাডমিশন ভুলেই গেছি। আমি কাল বাড়িতে যাব। অরিত্রিকা বৃতিষ্ঠা নিয়ে বলল। আর ভালো লাগে না, আবার অ্যাডমিশন, আবার পড়াশোনা, গাদা গাদা বই পড়তে হবে। সাদাত অরিত্রিকার কথা শুনে বলল, এবার চান্স পেতেই হবে, না হলে চাচাকে তো আর চিনিস, যে রাগ। রে, এবার চান্স পেতেই হবে যে কোনো ভার্সিটিতে। তবে এই শহর ছেড়ে যেতে ইচ্ছে হয় না। রাজশাহীতে চান্স পেলে খুব ভালো হতো। ভালো করে পড়, তাহলে রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়ে যাবি। আমাদের রেকর্ড হয়ে থাকবে চৌধুরী বাড়ির সকল ছেলে মেয়ে রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট ছিল। আসলেই তানিয়া বেগম আর মিতা বেগমের দুজনের কথা চলছে। অরিত্রিকা সেদিকে মনোযোগী হবে না, স্থির করেও মনোযোগী হলো, কারণ সারানের বিয়ে নিয়ে আবারও কথা তুলেছে মিতা বেগম। অরিত্রিকা মনে মনে খুব বিরক্ত হলো। সারান ভাইয়ের বিয়ে নিয়ে এত লাফালাফি কেন করছে সে বুঝে উঠতে পারছে না। তার উপর সকলে সায় জানাচ্ছে। ইশরা বসে থেকে সবকিছু শুনতে পাচ্ছে। সে অরিত্রিকাকে ধীরে বলল, বোন, এটা তোর মামি নাকি ঘটক? সারান ভাইয়ের বিয়ের পিছনে লেগেছে। এমন ভাব করতেছে মনে হচ্ছে যে মেয়ে পাবে তার সাথেই সারান ভাইয়ের বিয়ে দিয়ে দিবে। আমার ভয় করতেছে রে, কখন যেন আমার আর তোর বিয়েটাও দিয়ে দেয়। সাবধানে থাকিস বোন। অরিত্রিকার বিরক্তির মাত্রা বাড়ল। সে ইশরার কোনো কথার উত্তর দিল না। ভাবি, আপনার মেয়ের মাশাআল্লাহ অনেক সুন্দর, নম্র, ভদ্র। প্রথম দিনে দেখেই ভালো লেগেছিল। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। তানিয়া বেগমের সংকোচজনিত কণ্ঠস্বর অরিত্রিকা সহ বাকি তিনজনের কানে পৌঁছালো। মুহূর্তেই কান সজাগ হলো তাদের। তানিয়া বেগম কি বলতে চাইছেন তা জানার জন্য তানিয়া বেগমের দিকে তাকালো সকলে। মিতা বেগম তানিয়া বেগমের কথা শুনে বললেন, আরে বলুন, আমরা নিজেরাই তো, কিছু মনে করব না। তানিয়া বেগম সংকোচ ভুলে গেলেন। তিনি বলে উঠলেন, আমি আপনার মেয়ে ইফাকে সারহানের বউ করে এই বাড়িতে নিয়ে আসতে চাই। তানিয়া বেগমের এ বাক্য যেন বজ্রের ন্যায় মনে হলো অরিত্রিকার। বক্ষস্থল ধপ করে উঠল তৎক্ষণাৎ। এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। বৃষ্টি স্নাত সন্ধ্যা, মেঘাচ্ছন্ন আকাশ, দমকা হাওয়ায় শহরের পরিবেশ আজ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রকৃতি সেজেছে নতুন সাজে। ভ্যাপসা পড়া গরম থেকে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে অনেক আগেই। শহুরে মানুষগুলোর ব্যস্ততা কমিয়ে বাড়ির দিকে ছুটেছে। আকাশের মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ আর বজ্ররশ্মির দেখা মিলছে। চারিদিক মন মাতানো পরিবেশ থাকলেও একজনের মনে আজ মেঘ জমেছে। মন খারাপ আজ প্রিয় সঙ্গী হয়েছে তার। অরিত্রিকা উদাস মনে ছাদের রেলিং ঘেঁষে অদূরে দৃশ্যমান দমকা হাওয়ায় নাচনরত গাছপালার দিকে অপলক তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে সে, তবুও যেন সেদিকে খেয়াল নেই। প্রতিনিয়ত কানে যেন একটা কথাই বেজে যাচ্ছে, সারহানের বিয়ে ইফা আপুর সাথে। ভাবতেই চক্ষুদয় হতে উপচে পড়ছে অশ্রু। বৃষ্টির পানি আর অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। বক্ষে যেন চিনচিন করে ব্যথা অনুভূত হচ্ছে। শ্বাস আটকে আসছে কেন যেন, দিশেহারা লাগছে। এমনটা কেন হচ্ছে তার? আগে তো কখনো এমন কিছু অনুভূত হয়নি, তবে আজ কেন হচ্ছে? সারান ভাইয়ের যেখানে বিয়ে হোক, যার সাথেই হোক বিয়ে, তার তো কিছু যায় আসে না। কিন্তু মন কেন মানতে চাইছে না? অনুভূতিরাও তার সাথে কেন ছলনা করছে? এতটা অসহায়, হতাশা, কষ্ট সে কখনো পায়নি। এই প্রথম যেন কোনো সমুদ্রের অতলে দিশা হারিয়ে তলিয়ে যাচ্ছে। সারহানকে তো আগে কখনো অন্য কোনো নজরেও দেখেনি। সারহান তো তার থেকেও অনেকটা বড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। অরিত্রিকা সারহানকে সম্মান করলেও শত্রুর নজরেই দেখে। কারুরটা সারহান প্রায় দেখে অপমান করে। তবে কিছুদিন যাবৎ নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে সে। কিছুটা হলেও সারহানের প্রতি তার ভালো লাগা কাজ করে এখন, তবে সে প্রকাশ করেনি। মনের গহীনে চেপে রেখেছে। সে চাহনি মনের এই অব্যক্ত প্রণয়ের সুখের কথা কেউ জানে।
সে জানে সারহান তাকে কখনো অন্য চোখে দেখে না। সারহান তো তার দিক থেকেই পারিবারিকভাবে সম্পর্ক মেনে চলেছে। এই কারণেই তার সুপ্ত অনুভূতিকে দমিয়ে রেখেছে, ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে। ঝোড়ো হাওয়াতে চারিদিক উত্তাল। অরিত্রিকার শরীর ঠান্ডা হয়ে আসছে, শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। হেম শীতল বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে অরিত্রিকার শরীর। বৃষ্টিতে ভেজার কারণে চক্ষুদয় লাল বর্ণ ধারণ করেছে, পা দুটো নিশ্চল হয়ে গেছে। ধীরে ধীরে রাতের আধার নামছে ধরণীতে, প্রকৃতিকে আধারে গ্রাস করেছে। অরিত্রিকার শরীরটা কেমন টলছে, মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসছে। সে রেলিং এর কাছ হতে পিছিয়ে আসতে নিলেই পড়ে যেতে লাগলো। তখনই কেউ একজন অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকার শরীরের ব্যালেন্স সামলাতে না পেরে সেই ব্যক্তির শক্তপোক্ত পুরুষালীর বক্ষে আছড়ে পড়ল। দু হাত দ্বারা ব্যক্তিটার টি শার্ট খামচে ধরল নিজেকে বাঁচাতে। অরিত্রিকার মাথা ঝিমঝিম করতেছে, চোখের অন্ধকার দেখছে সে। কিছুটা শান্ত হয়ে চুপ করে থাকলো সে বক্ষে। ঘ্রাণেন্দ্রিয় পরিচিত পারফিউমের গন্ধ পেতেই অরিত্রিকা বিচলিত হলো। এই ঘ্রাণ যেন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে লাগলো। সে বক্ষ হতে মাথা উঁচিয়ে চকিত নয়নে তাকালো ব্যক্তিটির পাশে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যাম মানবটির মুখ ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো লেপ্টে আছে কপালে। অগ্নিঝরা চাহনি যেন ছোট্ট সত্তাকে নাড়িয়ে দিল। চুলের পানি চুয়ে চুয়ে অরিত্রিকার মুখে পড়ছে। অরিত্রিকার ব্যক্তিটিকে স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। বাজের হালকা আলোয় কিছুটা মুখের অব্যয় বুঝতে পারছে সে। পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ মনে হতে লাগলো। সে দুর্বল চোখে অপলক তাকিয়ে রইল। আর ইউ ইডিয়েট, উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজছিস কেন? তখনই ভেসে এলো ব্যক্তিটির মুখ হতে বজ্র কণ্ঠের বাণীটি। অরিত্রিকার ভালো লাগা ভুলে ভয় সিটিয়ে গেল যেন। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। সারানের মুখশ্রী কঠিন, চোখে যেন আগুন ঝরছে। চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে, মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত। রাগে ফুঁসছে সে। তখনই বজ্রপাত হলো। অরিত্রিকা আরো ভয় পেয়ে গেল। সারহান এখনো অরিত্রিকার হাত ধরে আছে। অরিত্রিকার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। এতে যেন সারহানের রাগের মাত্রা বাড়ল। নিশ্চয়ই সন্ধ্যা হতে হুতভ্রান্তের ন্যায় ভিজে চলেছে। এতটা নির্বোধ কেন এই মেয়ে? এইসব ভেবে আর মেজাজ হারাতে চাইল না সে। ধৈর্য নিয়ে রাগ সংবরণ করতে লাগলো। সারহান দাঁতে দাঁত চেপে পড়ল। নিচে চল। অরিত্রিকা সারহানের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ভয়ে আর সারহানের দিকে তাকালো না। সারহান ভ্রুকুচকে তাকালো অরিত্রিকার দিকে, তাকালেও পরে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। অরিত্রিকার শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। সে অবস্থায় পা বাড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। 2 কদম যেতেই মাথা ঘুরে গেল তার। শরীর নেতিয়ে পড়িয়ে যাওয়ার আগেই সারহান ধরে ফেলল। অরিত্রিকা সারহানের হাতে শরীরের ভার ছেড়ে দিল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো তার। অরিত্রিকা ঘোলাটে চোখে সারহানের অন্ধকার আবছা গম্ভীর মুখ দেখল শুধু। অরিত্রিকাকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে দেখে সকল রাগ নিমেষেই পানি হয়ে গেল। স্তম্ভিত হয়ে তাকালো অরিত্রিকার দিকে, হালকা করে গালে চাপড়ে অরিত্রিকাকে ওঠানোর চেষ্টা করলো সে, কিন্তু অরিত্রিকা উঠল না, চোখ বন্ধ হয়ে করে আছে। সারহান উপায় না পেয়ে অরিত্রিকাকে কোলে তুলে নিল। সে লক্ষ্য করলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরও হিম হয়ে গেছে। সে দ্রুত অরিত্রিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে গেল। অরিত্রিকা নিস্তেজ শরীরে কম্বল মুড়িয়ে বিছানায় ঘুমিয়ে আছে। বৃষ্টিতে ভিজেই জ্বরের কবলে পড়েছে। চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গেছে। সাথী বেগম মেয়ের কপালে জলপট্টি দিচ্ছেন চিন্তিত হয়ে। এত বড় মেয়ে হয়েছে তবুও হুশ বুদ্ধি হয়নি। তানিয়া বেগম অরিত্রিকার জন্য স্যুপ বানাতে গেছেন। এসা মন খারাপ করে অরিত্রিকার পাশে বসে আছে। সে তো অরিত্রিকাকে ছাদ থেকে আসার জন্য ডেকেছিল, কিন্তু আসেনি। এখন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। সারানা একধানে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে, তার নজর তীক্ষ্ণ। সে ভেজা কাপড় চেঞ্জ করে এসেছে। অরিত্রিকার অসুস্থ হওয়াতে তার খারাপ লাগার পাশাপাশি রাগও লাগছে। সে যদি সন্ধ্যার সময় এসে ইশরাকে অরিত্রিকার কথা না জিজ্ঞেস করতো, তাহলে নিশ্চয়ই ছাদেই জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। সাথী বেগম সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো চেয়ার টেনে। সাথী বেগমের কথায় শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো, সমস্যা নেই, দাঁড়িয়েই কমফোর্টেবল ফিল করছি। সাথী বেগম আরো কিছু বলতেন না। সারহান কিয়ৎ চুপ থেকে বলল, ডাক্তারকে কল করেছিলাম, এসে পড়বে। এতক্ষণ তো সময় লাগে না আসতে? বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝোড়ো বাতাসও বইছে, এই কারণেই হয়তো আসতে দেরি হচ্ছে।
হতে পারে তোমার চাচাকে কল দিয়েছিলে। দিয়েছিলাম, বৃষ্টিতে আটকে পড়েছে, এসে যাবে, টেনশন করতে নিষেধ করেছে। এই আবহাওয়ায় অরিন ভাবি, ইফা, সাদাত আর আফ্রিদি বাহিরে গিয়েছে। ওদের যে কি অবস্থা। সাদাত কল দিয়েছিল আসতে লেট হবে। সাথী বেগম ইফাকে বলল, ইশরা, আমি একটু নিচে থেকে আসছি, তুই অরিত্রিকাকে জলপট্টি দিতে থাক। ইসরা বলল। ঠিক আছে মামি। সাথী বেগম রুম থেকে প্রস্থান করতেই সারহান চেয়ার টেনে বিছানার পাশে বসলো। ইশরা অরিত্রিকার মাথায় জল পট্টি দিতে ব্যস্ত। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ইশরাকে জিজ্ঞেস করলো, জ্বর কি খুব বেশি? ইশরা সারহানকে বলল। জি ভাইয়া। সারহান ইশরাকে কৌতূহল বশত জিজ্ঞেস করলো, অরিত্রিকার কি কোনো কারণে মন খারাপ ছিল? মন খারাপ হলেই তো বৃষ্টিতে ভিজে অথবা গান গায়। বিকেলে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? ইশরা কিছুটা ভেবে বলল, কারোর সাথে ঝামেলা হয়নি। অদ্রিকার তো মেজাজ ফুরফুরে ছিল, সবাই মিলে বিকেলে ছাদে অনেক মজা করেছি। কিন্তু হঠাৎ করে অদ্রিকার কি হলো বুঝলাম না, কোনো কিছু নিয়ে হয়তো আপসেট হয়েছিল। আমরা নিচে আসার জন্য ডেকেছি কিন্তু অদ্রিকা আসেনি। আমাদের সকলকে বলেছিল একটু পর আসবে, আমরা আর জোর করিনি। বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছি হয়তো অদ্রিকা ছাদের থেকে নেমে এসেছে। সারহান মনোযোগ দিয়ে শুনে কিছুটা সুরাহ করতে পারলো না। অরিত্রিকার মাঝে মাঝে এই মেয়ে কি যে হয় সারহান বুঝে উঠতে পারে না। বৃষ্টিতে ভিজে তারও মাথা ব্যথা করছে, গলাতেই কেমন খুসখুস করছে। সারহান ইশরাকে বলল, এক কাপ কফি নিয়ে আসতে পারবি? ইশরা ভাবলো যাবে কি যাবে না, গেলে অরিত্রিকাকে কে দেখবে, আর বড় মানুষের কথা অমান্য করা খারাপ দেখায়। মুখের ওপর না বলা যায় না, ওর আর অন্য কেউ হলে বলতো যেতে পারবে না, কিন্তু সারহানকে তো আর বলা যাবে না যদি ধমক দেয়। ইশরাকে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে বলল, যাবি? ইশরা বলল, যাচ্ছি। ইশরা রুম থেকে বেরিয়ে সারহানের জন্য কফি আনতে গেল। সারহান ট্রাউজারের পকেটে হতে ফোন বের করে ডাক্তারকে কল দিল। ফোন বন্ধ চুপ বলছে। সারহান এতে প্রচন্ড বিরক্ত হলো। বিপদের সময় এমনই হয়, কাউকে কলে পাওয়া যায় না। সে ফোন কেটে আবারও পকেটে পড়লো। অরিত্রিকা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে, কিছু একটা বিড়বিড় করে জপে চলেছে। অনেকটা ধীরে বলার কারণে সারহানের কান অব্দি পৌঁছাচ্ছে না। সারহান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো শুনতে। অরিত্রিকার হয়তো জ্বর বেড়েছে, সে কারণেই বিলাপ করছে। সারহান স্বাভাবিকভাবেই জ্বর দেখার উদ্দেশ্যে হাত বাড়িয়ে জলপট্টি সরিয়ে অরিত্রিকার কপালে হাত রাখলো। রাখতে চমকে উঠলো সে, এত জ্বর! জ্বরে মনে হচ্ছে ভাব বের হচ্ছে। সারহান বিচলিত ভঙ্গিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে রাখলো। বৃষ্টি স্নাত সন্ধ্যা পেরিয়ে সময়টা এখন গভীর রাত। বাহিরে ঝোড়ো হাওয়া বইছে। বৈশাখ মাসের সমাপ্তি ঘটলেও ঝড় বৃষ্টি যেন আজ নিজের ইচ্ছা মতো ধরণীতে পদার্পণ করেছে। রুমের জানলা খোলা থাকায় শীতল হাওয়ায় জানলার পর্দাগুলো তাল মিলিয়ে নড়ছে। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে অরিত্রিকার রুমে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। দৃষ্টি তার অরিত্রিকার দিকে। মেয়েটা জ্বর নিয়েও বেঘরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা অনুভূত হওয়ায় নড়ে চড়ে উঠেছে। সারহান ছোট টেবিলে রাখা পানির বাটিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে সুন্দরভাবে মেলে দিল। এর মাঝে সে ডাক্তারকে অনেকবার কল দিলেও বারবার ফোন বন্ধ বলছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম, বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গেছে কোথাও। সারহানের মাথা ব্যথাও বেড়ে চলেছে, সে ধৈর্য নিয়ে সহ্য করছে। ইসরাও এখনো কফি নিয়ে আসেনি। সাথী বেগম আর তানিয়া বেগমেরও কোনো দেখা নেই। সারহান রুমের জানলা ভেদ করে বাইরের দৃষ্টি ফেলল। আবহাওয়া আরো খারাপ হয়ে গেছে, ঝড় বৃষ্টি গতি বেড়েছে, শো শো করে বাতাসের ধ্বনি ভেসে আসছে। সারহান অরিত্রিকার কপাল থেকে কাপড় সরিয়ে আবারও হাতের উল্টো পাশ দিয়ে কপাল স্পর্শ করে দেখলো জ্বর কমেছে কিনা। সে অনুভব করলো জ্বর আগের থেকে অনেকটা কম। এতে কিছুটা স্বস্তি পেল সে। প্রথমে জ্বরের তাপ বেশি থাকায় সারহান আতঙ্কিত হয়ে গিয়েছিল। সে কাউকে কখনো অসুস্থ হলে সেবা করেনি। সে এই প্রথম এতটা যত্ন করে কারোর সেবা করলো। এই অনুভূতিটা মোটেও মন্দ নয়। তাকে যদি বাহিরের এই জলপট্টি দিতে দেখতো নিশ্চয়ই অনেকেই অবাক হতো। হওয়ারই কথা। রাজনীতিযুক্ত কাঠখোট্টা মানুষ কখনো কি এসব কাজ করে? হয়তো করে, তবে খুব কম সংখ্যক। অরিত্রিকা
শীতল কিছু কপালে অনুভব হতেই নড়ে চড়ে উঠল। ঘুমাচ্ছন্ন মুহূর্তকে বিদায় দিয়ে পিট পিটিয়ে চাইল সে। শরীরে তীব্র ব্যথা অনুভব হলো। জ্বরেই যথেষ্ট কাবু করে ফেলেছে সে বুঝল। তন্দ্রাচ্ছন্ন চোখে দুর্বল চিত্তে তাকাতেই সামনে আবিষ্কার করলো সারহানকে। তাকিয়ে কয়েকবার নেত্রপল্লব ঝাপটাল সে। সারহান অরিত্রিকার জাগার সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিল। অরিত্রিকা বোঝার চেষ্টা করলো আসলে কি সারহান তার সামনে বসে আছে কিনা। বোঝার আগেই অসহ্য মাথার যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে এলো তার। সে এক হাতে মাথা চেপে ধরল। মাথা ব্যথা করছে? অরিত্রিকার কানে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। সে আবারও সামনে বসার সারহানের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে সে ভুল শুনেছে। এটা কি আদৌ সম্ভব? সারহান তার রুমে প্রয়োজন ছাড়া কখনো আসে না। গুটি কয়েকবার এসেছে হয়তো, তাও বকাঝকা করতে। রুমে এসে বসে থাকবে এটা যেন অনিচ্ছিকার কাছে স্বপ্ন মনে হলো। ঘোলাটে চোখে বেশ কয়েকবার তাকিয়ে ভ্রম কিনা তা বুঝতে পারলো না। আবারও সেই অসহ্যকর কথাগুলো মনে পড়ে গেল। এতেই চোখে অশ্রু ভিড় করলো অরিত্রিকার। সে অশ্রুসিক্ত নয়নে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান অরিত্রিকার কান্না করা দেখে শুধালো, কান্না করছিস কেন? মাথা ব্যথা করছে কি? অরিত্রিকা বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে জবাব দিল, না। তাহলে? অরিত্রিকার একটু অভিমান হলো। সে কেন কান্না করছে যন্ত্রমানবটা বুঝতে পারছে না কেন। অরিত্রিকা অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনাকে বলবো না আমি। সারহান ভ্রু কুঁচকে বলল, তাহলে কাকে বলবি? অরিত্রিকা চুপ হয়ে গেল। চক্ষু হতে নির্গত নোনা পানির ফোয়ারা থেমে থেমে গাল গড়িয়ে পড়ছে। অরিত্রিকার মস্তিষ্ক ধরে নিয়েছে সামনের দণ্ডায়মান ব্যক্তিটির তার মনের ফুল। মানুষটি তাকে তার আশেপাশেও ঘেঁচতে নিষেধ করেছে ভেবেই মলিন হাসলো। ভ্রম হয়েছে তো কি হয়েছে, কথা তো বলতে পারছে সে। অরিত্রিকা ঝিমিয়ে যাওয়া চোখে তাকিয়ে অভিমানী কণ্ঠে উত্তর দিল, যে আমায় বুঝবে তাকে বলবো, আপনাকে কখনোই বলবো না, কারণ আপনি আমায় বোঝেন না। অরিত্রিকার মুখে এহেন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সারহান। তার অধর যুগল কিছুটা ফাঁক হয়ে গেল। সে বিস্মিত নয়নে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান কিয়ৎচুপ থেকে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি হয়েছে বল, বললে আজ থেকে তোকে আর বকবো না। অরিত্রিকা শুয়ে থাকা অবস্থায় সে নিজের হাত দ্বারা চোখ মুছল। চোখ মুছে করুণ স্বরে সারহানকে বলল, আপনি বিয়েটা করবেন না সারহান ভাই। বিয়ে নামক শব্দটা শুনতেই সারহান অবাক হয়ে গেল। সে অবাকতার রেশ কাটিয়ে তীক্ষ্ণ চোখে অরিত্রিকার কান্নায় বিধ্বস্ত মুখ পানে তাকালো। এতটুকু সময় কান্নাকাটি করে চোখ নাক লাল করে ফেলেছে। আর বিয়ের কথা আসছে কেন? বিয়ে নিয়ে তো আপাতত সে ভাবছে না। সারহান থমথমে মুখে বলল, আমার বিয়ের কথা আসছে কেন? আর বিয়ে করলে তোর কি সমস্যা? তুই নিষেধ করছিস কেন? অরিত্রিকা সারহানের কথা শুনে আঘাত পেল মনে। বক্ষে যেন নীরব ঝড় বয়ে গেল। তার মানে সারহান ভাই ইফা আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। জ্বরের ঘোরে অরিত্রিকা যেন সব এলোমেলো লাগছে। রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সে সহ্য করতে না পেরে শয়নরত অবস্থায় ফুফিয়ে কেঁদে উঠল। অরিত্রিকাকে কাঁদতে দেখে সারহান ভরকে গেল। সে বিচলিত ভঙ্গিতে বলল, কাঁদছিস কেন আবার? অরিত্রিকা রাগাশ্রয়ী মুখে বলল, আপনি খুব খারাপ সারহান ভাই। সারহান বুঝলো অরিত্রিকা জ্বরের ঘোরে এসব আবল তাবল বকে চলেছে। সে অরিত্রিকার কান্না থামাতে বলল, আচ্ছা আমি খারাপ, ভালো হতে হলে কি করতে হবে বল? অরিত্রিকা সারহানের কথাটা শুনে কান্না বন্ধ করে দিল। কিছুটা শান্ত হয়ে দুঃসাহসিক কাজ করে বসল সে। নিজের কম্পনরত হাত দ্বারা সারহানের পুরুষালী শক্তপোক্ত হাতে নিজের নরম মোলায়েম দু হাতের মাঝে আবদ্ধ করে নিল। সারহান অরিত্রিকার এমন কাজে চমৎকৃত। বিস্ময় নির্বাক সে সরু চোখে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কিছুটা শক্ত করে পুনরায় মুঠোবন্দি করলো। হাতের উষ্ণ ছোঁয়া এবার সারহানের হৃদস্পন্দন বেড়ে গেল। চমকিত হলো। জানেন আপনি আসলে একটা যন্ত্র মানব। এই কারণে তো আপনি কারোর চোখের ভাষা পড়তে পারেন না। সেই মানুষটির মনে লুকিয়ে থাকা অনুভূতি টের পান না, সব সময় অবহেলা করেন। আপনাকে হারানোর ভয়ে সে মূর্ছে যাচ্ছে, অথচ আপনি বুঝতে পারছেন না। নিজের সুপ্ত ভালো লাগাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনি। ভালো লাগার মানুষটি অন্য কারোর হয়ে যাবে শুনে চুপচাপ থাকতে পারেনি। আপনি বিয়েটা করবেন না দয়া করে। আপনাকে অন্য কারোর হতে দেখলে সে সইতে পারবে না, বিরহে জ্বলে যাবে তার হৃদয়। আপনিই বলুন, জীবনে প্রথম ভালো লাগা কখনো ভুলতে পারা যায়?
অরিজিকা মলিন স্বরে অন্যমনস্ক হয়ে বাক্যগুলো আওড়ালো। বক্ষে তার অস্থিরতা বিরাজ করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নরম হাতে পুরুষালী হাতের অস্তিত্ব যেন জানান দিচ্ছে, অরিজিকা, এটা তোর ভ্রম নয়, সত্যি মানুষটা তোর সামনে বসে আছে, তোর সকল কথা মনোযোগ দিয়ে শুনছে, তোর সকল কথার মর্ম বোঝার চেষ্টা করছে, তোর জন্য চিন্তা করছে। কিন্তু অরিত্রিকা তখনও সারানকে তার কল্পনার আসর হতে বাস্তবে অনুভব করতে ব্যর্থ হলো। সারান আশ্চর্য হয়ে গেছে, এসব কি বলছে, কিছুই যেন ঠাউর করতে পারলো না। সারানা অষ্টযুগল কোল করে শ্বাস ফেলল। বুকের মাঝে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ল সুপ্ত অজানা শিহরণ। কাহিনী যে এতদূর গড়িয়েছে সে বুঝতেই পারেনি। আবেগ, ভালো লাগা এগুলোর সকলের কাছে আছে, তবে বয়স ভেদে কম বেশি। অরিত্রিকার ক্ষেত্রেও তাই হয়েছে। এই বোকা মেয়ে যে একটু কেয়ার, একটু সুন্দরভাবে কথা বলাকে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে সে বুঝতে পারেনি। সে তো তেমন কোনো ইন্টেনশন নিয়ে এগুলো করেনি। আর তার কিছু ভাবতে পারলো না সারহান। মাথা কাজ করছে না এখন। সবকিছু বুঝেও অরিত্রিকার মুখ হতে নামটা জানতে চাইলো। সারহান নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে শুধালো, মেয়েটাকে? অরিত্রিকার অসহ্য লাগছে সবকিছু, তবু মলিন হেসে বলল, আপনার আশেপাশেই আছে, খুঁজে নিন। সারহান নিজের মাঝে অস্থিরতা অনুভব করছে। এতটা বিচলিত কেন তার মন? জোরে কয়েকবার শ্বাস টেনে নিল সে। সারহান তার হাতে বেশ গরম অনুভব করলো। অরিত্রিকার হাতও কাঁপছে। সারহান বুঝলো অরিত্রিকার জ্বর আবারও বেড়েছে। সে অরিত্রিকার মুঠোবন্দি হাত ধরে নিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যস্ততার সহিত আবারও জলপট্টি দিল সে। অরিত্রিকার চোখ নিমিষেই বুঝে এলো। সে আর তাকিয়ে থাকতে পারলো না। তানিয়া বেগম সুফ হাতে অরিত্রিকার রুমে প্রবেশ করলেন। দেখতে পেলেন সারহান অরিত্রিকাকে যত্ন সহকারে জলপট্টি দিচ্ছেন। ছেলের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়েছেন তিনি, তবে ভালো লাগছে। যে ছেলে অরিত্রিকাকে বকাঝকা করে সে নিজেই সেবা করছে। সারহান কারোর পায়ের শব্দে সামনের দিকে তাকালো। তানিয়া বেগমকে দেখে অস্বস্তিতে পড়ে গেল সে। অস্বস্তি লুকে সারহান তার মাকে স্বাভাবিকভাবেই বলল, এতক্ষণ কি করছিলে বলো তো? এদিকে অরিত্রিকার জ্বর কমছেই না। খাবার খাইয়ে, বাড়িতেই তো ওষুধ আছে, আপাতত খাইয়ে দাও। আবারও কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ডাক্তার কখন আসবে বলা যাচ্ছে না। তানিয়া বেগম এগিয়ে আস্তে আস্তে বললেন, আমার ছেলে যে এই গুণটাও আছে আজ জানলাম। সারহান মায়ের কথা শুনে অপ্রস্তুত হলো। সে মুখ গম্ভীর করে বলল, তুমি তো জানো আমি কেমন, তা সকলকে দেখাতে চাই না। আমি আমার রুমে গেলাম। ইশরা কফি নিয়ে আসলে আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে। সারহান চেয়ার থেকে উঠে কয়েক কদম গিয়ে পিছু ফিরে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকার বলা কথাগুলো মনে পড়তেই চোখ সরিয়ে নিল সেদিক থেকে। নানান ভাবনায় যেন মস্তিষ্ক চেপে ধরেছে। সে পা গলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত পেরিয়ে ভোর হয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির কলরবে মুখরিত পরিবেশ। বৃষ্টি থেমেছে রাতের তৃতীয় প্রহরে। ভোরে হালকা আলোয় প্রকৃতি দৃশ্যমান হচ্ছে। ধীরে ধীরে বাতাসে মিশে আছে শীতলতা। মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে ব্যালকনিতে বসে থাকা গম্ভীর পুরুষটির শরীর। দৃষ্টি তার অদূরে। গভীর ভাবনায় আচ্ছন্ন সারহান। সারা রাত না ঘুমিয়ে এখানেই বসে আছে ব্যালকনিতে। ঘুম যেন চক্ষু হতে কোথাও নিরুদ্দেশ হয়েছে। মাথা ব্যথার গোমরে ঔষধ খেলেও চক্ষুপটে ঘুমের হাতছানি পায়নি। রাত হতে মস্তিষ্কে অরিত্রিকার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অরিত্রিকা কথাগুলো জ্বরের ঘরে বললেও সত্যতা আছে। সারহানের বুঝতে অসুবিধা হয়নি একটু। তার প্রতি যে অরিত্রিকার ভালো লাগা কাজ করে তা পরিষ্কার হয়ে গেছে। সারহান ভাবনার মাঝে তার হাত চক্ষুর সম্মুখে তুলে ধরলো। অরিত্রিকা তার হাত মুঠোবন্দি করেছিল। ভাবতেই বক্ষ অন্তকোণে শিহরণ বয়ে গেল। বক্ষে মৃদু অস্থিরতা অনুভব করলো। সহসাই চোখ বন্ধ করলো সারহান। তখনই ভেসে উঠল জ্বরে কাতর হয়ে যাওয়া মলিন মেয়েলি মুখশ্রীর অব্যয়।